ক্লাস 7 আর ক্লাস 9-এর ভূমিরূপের একটা গুরুত্বপূর্ণ পাঠ হলো কি মালভূমি। আমাদের আগের ভিডিওতে আমি পর্বতের গঠন, যে পর্বতের 3টে ভাগ, সেগুলোর ভিডিওগুলো আমি দিয়েছি। আজকের ভিডিওতে মালভূমি কাকে বলে আর মালভূমির সৃষ্টির কারণ সম্পর্কে আমি ব্যাখ্যা করে দেবো। আর এই মালভূমি থেকে আরও কী কী কোশ্চেন আসে সেটা আমি প্রত্যেকটা পার্টে আমাদের বলে দেবো। আজকের ভিডিওতে শুধু মালভূমি কাকে বলে আর মালভূমির সৃষ্টি হয় কিভাবে সেই প্রক্রিয়াগুলো বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে বলি যে মালভূমি কাকে বলে। মালভূমির আগে যেটা আমরা পড়েছি যে পর্বত, আমরা কি জানি যে সমুদ্রপৃষ্ঠ থেকে 1000 মিটার উচ্চতাযুক্ত স্থানগুলোকে আমরা বলি পর্বত, মানে 1000 মিটার গেলেই সেটাকে কিন্তু আমরা পর্বত বলি। ঠিক একইভাবে যদি সমুদ্রপৃষ্ঠ থেকে কোনো ভূমিরূপের উচ্চতা যদি 300 মিটার হয় বা 300 থেকে 600 মিটারের মধ্যে হয়, তখন সেই ভূমিরূপটাকে আমরা কি বলবো, যে মালভূমি। ঠিক আছে। আর মালভূমি হচ্ছে, যেহেতু দেখো পার্বত্য অঞ্চলের পর মালভূমি থাকে, মালভূমির পর হচ্ছে থাকে সমভূমি। এবার মালভূমি থেকে সমভূমিতে আসার সময় যেহেতু ঢালটা একদম মানে খাড়াইভাবে হচ্ছে নেমে সমভূমিতে কিন্তু মিলিত হয়। ঠিক আছে। তাহলে দেখো মালভূমির ক্ষেত্রে যে 300 থেকে 600 মিটার উচ্চতা বিশিষ্ট হয়ে থাকে, আর এটা কিন্তু চারপাশ খাড়াই ঢাল বিশিষ্ট কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো, যে মালভূমি। তাহলে মালভূমির সংজ্ঞা হিসাবে কি বলা আছে, এটা তোমরা লিখে নিতে পারো, যে সমুদ্র তল থেকে গড়ে 300 মিটারের উচ্চতা, 300 মিটারের অধিক উচ্চতাযুক্ত বহুদূর বিস্তৃত চারদিক খাড়া ঢালযুক্ত ভূমিরূপ, যার উপরিভাগ তরঙ্গায়িত বা ঢেউ খেলানো, অর্থাৎ আপেক্ষিক উচ্চতা মধ্যম প্রকার, তাকেই মালভূমি বলা হয়ে থাকে। দেখো, সংজ্ঞার মধ্যে একটা কথা বলেছে যে আপেক্ষিক উচ্চতা। আপেক্ষিক উচ্চতাটা কি? আপেক্ষিক উচ্চতা হলো এই যে মানে এই ভূমি থেকে এই পুরো একদম উপর পর্যন্ত, মানে যতটা উচ্চতা, সেই উচ্চতাটাকে বলা হয় আপেক্ষিক উচ্চতা। ঠিক আছে। তাহলে দেখো এখানে কি বলা হয়েছে, যে মালভূমির উপরটা কিন্তু থাকে ঢেউ খেলানো। ঠিক আছে, যে মানে সামান্য ঢেউ খেলানো থাকে, আর খাড়াই চারপাশ কিন্তু খাড়াই ঢাল বিশিষ্ট হয়ে থাকে। এবার দেখো এখানে আরেকটা কথা, যে কিছু কিছু মালভূমির উচ্চতা কিন্তু প্রায় 4000 মিটারেরও কিন্তু বেশি হয়ে থাকে। এবার কথা হচ্ছে, তাহলে যেখানে হচ্ছে 1000 মিটারের বেশি হলে আমরা পর্বত বলছি, তাহলে মালভূমির উচ্চতাও যদি 4000 মিটারের বেশি হয় কোনো মালভূমির উচ্চতা, তাকে আমরা কেন মালভূমি বলছি? ঠিক আছে। যেমন দেখো, যে পৃথিবীর হচ্ছে উচ্চতম মালভূমি আমরা কি জানি, যে পামির মালভূমি, তাই তো? পামির মালভূমির উচ্চতা কিন্তু 4873 মিটার। অথচ দেখো, তাহলে পামিরকে আমরা পর্বত না বলে মালভূমি কেন বলছি? দেখো, মালভূমির কতগুলো হচ্ছে বৈশিষ্ট্য রয়েছে। উচ্চতা ছাড়াও মালভূমির আরও কয়েকটা বৈশিষ্ট্যের মধ্যে কি আছে, তোমাদের পরীক্ষায় কিন্তু এটা দেয় যে মালভূমির বৈশিষ্ট্য। সেই মালভূমির বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো যে মালভূমির উপরিভাগ থাকবে কিন্তু ঢেউ খেলানো, আর চারপাশ কিন্তু খাড়া ঢাল বিশিষ্ট হবে। আর আরেকটা কথা এখানে কি, যে মালভূমির আরেকটা নাম কি, বা মালভূমিকে কি বলে, টেবিল ল্যান্ড। কেন টেবিল ল্যান্ড বলা হয়? যেহেতু মালভূমির চারদিক খুব খাড়া ঢাল বিশিষ্ট হয়, আর উপরিভাগ সামান্য হচ্ছে এরকম ঢেউ খেলানো থাকে, খুব বেশি না, জাস্ট সামান্য ঢেউ খেলানো থাকে। হ্যাঁ, সেই জন্য উপরটা দেখতে অনেকটা টেবিলের মতো বা সমতলের মতো হওয়ায় সেই জন্য হচ্ছে মালভূমিকে বলা হয় টেবিল ল্যান্ড। এবার পামির মালভূমির উচ্চতা 4873 মিটার হলেও এর চারপাশ খুব খাড়া ঢাল বিশিষ্ট থাকে, আর উপরিভাগ কিন্তু সামান্য ঢেউ খেলানো থাকে। আর হচ্ছে আর মালভূমির হচ্ছে প্রকৃতি আর উচ্চতার মধ্যে কিন্তু যথেষ্ট কিন্তু পার্থক্য থাকে। ঠিক আছে। আর মালভূমির কিন্তু গঠনকারী উপাদান কিন্তু ভিন্ন ভিন্ন হয়। মানে দেখো, বিভিন্ন পর্বত যদি দেখো, যেমন ধরো ভঙ্গিল পর্বত বলো বা হচ্ছে অন্যান্য ক্ষয়জাত পর্বত বলো, যে সেইগুলোর ক্ষেত্রে কিন্তু যে কোনো ধরো একটা শিলায় কিন্তু সেগুলো গঠিত হয়। কিন্তু মালভূমি যদি দেখো, মালভূমির বিভিন্ন স্থানে দেখো, এটা যদি ধরো মালভূমি হয়, মালভূমির এই দিকটা ধরো এক ধরনের শিলা, এখানে এক ধরনের শিলা, এখানে বিভিন্ন ধরনের কিন্তু উপাদান দিয়ে কিন্তু সেটা কিন্তু তৈরি হয়ে থাকে। সেই জন্য পামির মালভূমি উচ্চতা 4873 হওয়ার সত্ত্বেও কিন্তু আমরা পর্বত বলবো না, যেহেতু এর মধ্যে এই যে মালভূমির এই বৈশিষ্ট্যগুলো বর্তমান, উচ্চতা ছাড়া আর বাকি যে বৈশিষ্ট্যগুলো আছে, উপরটা ঢেউ খেলানো, বিভিন্ন স্থানের গঠন প্রকৃতি বিভিন্ন রকম। ঠিক আছে। আপেক্ষিক উচ্চতার পার্থক্য হচ্ছে কম। আপেক্ষিক উচ্চতা মানে এই যে
এটাকে মানে বলা হয় আর কি। ঠিক আছে, যে চারিদিকে যে খাড়া ঢাল বিশিষ্ট, সেই বৈশিষ্ট্যগুলো থাকার জন্য কিন্তু পামিরের উচ্চতা হচ্ছে এতটা হওয়া সত্ত্বেও তাকে কিন্তু আমরা মালভূমিই বলছি। এই জন্য পৃথিবীর উচ্চতম মালভূমি কিন্তু পামির। আর দীর্ঘতম যদি মালভূমি বলি তাহলে কিন্তু বলা হবে কি তিব্বত মালভূমি। এটা কিন্তু পরীক্ষায় আসে যে পৃথিবীর উচ্চতম মালভূমি, তোমরা লিখে নিতে পারো যে উচ্চতম মালভূমি কোনটা, পামির। আর হচ্ছে দীর্ঘতম হচ্ছে কি তিব্বত মালভূমি। দীর্ঘতম মানে কি, তার মানে কি বিস্তারটা হচ্ছে এইভাবে যে পামির হচ্ছে উচ্চতার দিক থেকে বড়, আর হচ্ছে তিব্বত হচ্ছে এই যে এর হচ্ছে বিস্তারটা এরকমভাবে যে বহুদূর পর্যন্ত প্রায় 10,000 বর্গ কিমি পর্যন্ত কিন্তু তিব্বত মালভূমি বিস্তৃত থাকে। ঠিক আছে, এই জন্য দীর্ঘতম হলো তিব্বত মালভূমি। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে মালভূমি কাকে বলে আর মালভূমির বৈশিষ্ট্য, নিশ্চয়ই বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট দেখো মালভূমির সৃষ্টির কারণ। এবার দেখো এই যে মালভূমির যে সৃষ্টির কারণ, সেটা 3টে কারণে মালভূমির সৃষ্টি হতে পারে। প্রথমটা হলো কি ভূ আলোড়নের ফলে সৃষ্ট মালভূমি। ভূ আলোড়নের ফলে সৃষ্ট মালভূমি মানে কি, ভূ আলোড়ন বলতে কি গিরিজনী হতে পারে, মৈবাবক আলোড়ন, এইগুলো। যখন দেখো আমরা ভঙ্গিল পর্বত আমরা পড়েছি, সেখানে আমি দেখেছি যে ভঙ্গিল পর্বত কোন আলোড়নের ফলে সৃষ্টি হয়, গিরিজনী আলোড়নের ফলে। আবার স্তূপ পর্বত কোন আলোড়নের ফলে সৃষ্টি হয়, মৈবাবক আলোড়নের ফলে কিন্তু সৃষ্টি হয়। ঠিক একইভাবে দেখো এই মালভূমিও কিন্তু ভূ আলোড়নের ফলে সৃষ্টি হয়, তার সঙ্গে কিছুটা হচ্ছে ঠিক স্তূপ পর্বতের মতো হয়ে থাকে। সেখানে যদি স্তূপ পর্বতের একটু তোমাদের ছবিটা দেখায় তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো স্তূপ পর্বতে ভূ আলোড়নের সময় আমরা কি দেখেছি যে কোনো স্থান উঁচু হয়ে যায়, তার পাশের 2 স্থান হচ্ছে নিচু হয়ে যায়, আবার কোনো সময় নিচের হচ্ছে মাঝের অংশটা বসে যায় আর পাশের 2 অংশ কিন্তু উঁচু হয়ে যায়। ঠিক একইভাবে মালভূমি উৎপত্তির সময়ও যদি এরকম কোনো ভূ আলোড়নের ফলে, বিশেষ করে মৈবাবক আলোড়নের ফলে এটা হয়ে থাকে যে মৈবাবক আলোড়নের ফলে যদি কোনো প্রাচীন ভূখণ্ড, এটা কিন্তু মনে রাখবে যে মৈবাবক আলোড়নের ফলে যদি কোনো প্রাচীন ভূখণ্ড যে এরকম চ্যুতির ফলে যে কোনো ধরো অংশ হচ্ছে উঁচু হয়ে গেল, মাঝের অংশ বসে গেল, বা নিচে হচ্ছে মাঝের অংশ বসে গিয়ে যে উঁচু হয়ে গেল, এই যে উঁচু হয়ে গেল যে যে স্থানগুলো, সে এরকম যদি উঁচু হয়ে যায়, সেই উঁচু স্থানগুলোর উচ্চতা যদি 300 থেকে 600 মিটারের মধ্যে হয়ে থাকে, তখন সেটাকে বলা হয় কি মালভূমি। যেটা যদি বেশি উঁচু 300 থেকে 600 মিটারের বেশি উঁচু হলো, তখন সেটাকে তো আমরা স্তূপ পর্বত বলছি। কিন্তু বলছে কি যে ভূ আলোড়নের ফলে যদি পৃথিবীর কোনো প্রাচীন ভূখণ্ড এরকম বিচ্ছিন্ন হয়ে পড়ে, মানে কি যে মৈবাবক আলোড়নের ফলে যদি মানে এরকম যে চ্যুতির সৃষ্টি হয়, তার ফলে যে কোনো স্থান যদি উঁচু হয়ে যায়, ঠিক আছে, আর সেই উঁচু স্থানগুলোর উচ্চতা যদি 300 থেকে 600 মিটারের মধ্যে হয়, তখন সেই উঁচু হয়ে যাওয়া অংশগুলোকে বলবো যে মালভূমি। আর এই মালভূমির সৃষ্টির কারণ হিসাবে কি বলবো, যে ভূ আলোড়নের ফলে এই ধরনের মালভূমিগুলো সৃষ্টি হয়েছে। ভূ আলোড়নের ফলে সৃষ্ট মালভূমিগুলোর মধ্যে রয়েছে পর্বত বেষ্টিত মালভূমি, তারপর হচ্ছে চ্যুতির ফলে গঠিত মালভূমি, আর হচ্ছে কি শিল্ড মালভূমি বা মহাদেশীয় মালভূমি। ঠিক আছে, ওটা যখন আমি তোমাদের মালভূমির শ্রেণীবিভাগ পড়াবো, তখন সেখানে আমি বলে দেবো যে পর্বত বেষ্টিত মালভূমি কীভাবে সৃষ্টি হয়। এর পরের ভিডিওতেই আমি সেটা দেবো যে প্রত্যেকটা মালভূমি যে মানে শ্রেণীবিভাগের মধ্যে কোন মালভূমি কীভাবে সৃষ্টি হয়েছে। আজকে শুধু মানে মালভূমি কীভাবে সৃষ্টি হতে পারে তার 3টে ধরন সম্পর্কে আলোচনা করব। তাহলে বোঝা গেল যে হচ্ছে ভূ আলোড়নের ফলে মালভূমি কীভাবে সৃষ্টি হয়। আচ্ছা, নেক্সট দেখো আছে কি, এটা হয়ে গেল ভূ আলোড়নের ফলে সৃষ্ট মালভূমি। যে এটা তোমরা লিখে নিতে পারো, ভূ আলোড়নে পৃথিবীর প্রাচীন ভূখণ্ডগুলো বিচ্ছিন্ন হয়ে অথবা মৈবাবক আলোড়নের দ্বারা পৃথিবীর বিস্তৃত ক্ষেত্র উত্থিত বা অবনমিত হয়ে মালভূমির সৃষ্টি হয়ে থাকে। আচ্ছা, এবার নেক্সট দেখো হচ্ছে ক্ষয় কার্যের ফলে সৃষ্ট মালভূমি। এটা আমরা নামটা শুনেই বুঝতে পারছি যে তার মানে কোনো একটা উঁচু ভূখণ্ড হচ্ছে ক্ষয়ের ফলে মালভূমির সৃষ্টি হয়। ধরো কোনো একটা সুউচ্চ পর্বত রয়েছে, বা ধরো কোনো একটা উচ্চভূমি অবস্থান করেছে। এবার আমরা কি জানি, কোনো একটা পর্বত সৃষ্টির পর তারপর বিভিন্ন প্রাকৃতিক শক্তি, মানে সেটা হচ্ছে নদী হতে পারে, হিমবাহ হতে পারে, বায়ু হতে পারে, বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা কিন্তু যে কোনো পর্বতের উচ্চতা কিন্তু আস্তে আস্তে কিন্তু কমতে থাকে। যেমন আমরা ক্ষয়জাত পর্বতে যেটা আমরা দেখেছি যে ভঙ্গিল পর্বতগুলো ক্ষয় হয়ে হয়ে কিন্তু উচ্চতা হ্রাস পেতে থাকে।
থাকে বা উচ্চভূমি, তেমনি ঠিক বলছে যে কোনো এরকম সুউচ্চ পর্বত যদি অবস্থান করা, সেগুলো দীর্ঘদিন ধরে যদি প্রাকৃতিক মানে শক্তি দ্বারা ক্ষয়কার্য চলে, ঠিক আছে, এর মধ্যে কোমল শিলাগুলো ক্ষয় পেয়ে পেয়ে উচ্চতা কিন্তু প্রচুর পরিমাণ, আমরা এটা জানি যে যে কোনো কিছু কোমল বা কঠিন শিলা দিয়ে গঠিত হলে কোমল শিলাগুলো আগে ক্ষয়প্রাপ্ত হয়, ঠিক আছে। বলছে এরকম যদি কোনো সুউচ্চ পর্বত বা উচ্চভূমি অবস্থান করে, সেটা প্রাকৃতিক মানে শক্তি দ্বারা ক্ষয়ীভূত হয়ে তার উচ্চতা হ্রাস পায়। আর উচ্চতা হ্রাস পেতে পেতে বলতে সেটা যদি উচ্চতা 300 থেকে 600 মিটারের মধ্যে এসে উপস্থিত হয়, তখন সেটাকে আমরা কি বলবো, মালভূমি। তার মানে উচ্চতাটা ছিল ধরো এতটা, সেটা মানে প্রাকৃতিক মানে শক্তি দ্বারা ক্ষয়কার্য হয়ে কিন্তু তার এতটা কিন্তু চলে গেল, ঠিক আছে। এবার ক্ষয় হয়ে যদি দেখছে যে অবশিষ্ট অংশ যেটা রয়েছে সেটার উচ্চতা যদি 300 থেকে 600 মিটার হয়ে থাকে, তখন আমরা এটাকে বলবো কি, ক্ষয়কার্যের ফলে সৃষ্ট মালভূমি। ক্ষয়কার্যের ফলে সৃষ্ট মালভূমির মধ্যে যেমন রয়েছে ব্যবিচ্ছিন্ন মালভূমি, ক্ষয়প্রাপ্ত মালভূমি, সমপ্রায় মালভূমি, ঠিক আছে। এটা আমি বলেছি যে পরের ভিডিওতে যেখানে আমি তোমাদের মালভূমির শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করব, সেখানে ওই মালভূমিগুলো সম্পর্কে আমি বিস্তৃত আলোচনা করে দেবো, ঠিক আছে। তাহলে এখানে বোঝা গেল যে ক্ষয়কার্যের ফলে কিভাবে মালভূমির সৃষ্টি হয়। আচ্ছা, নেক্সট দেখো সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট মালভূমি। সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট মালভূমিটা এটাও নাম শুনে বোঝা যাচ্ছে যে তার মানে কোনো কিছু হচ্ছে সঞ্চিত হয়ে কিন্তু এই ধরনের মালভূমি কিন্তু সৃষ্টি হয়ে থাকে। অ্যাকচুয়ালি সঞ্চয়জাত মালভূমির একটাই উদাহরণ হয়, সেটা হচ্ছে লাভা মালভূমি, ঠিক আছে। সঞ্চয়জাত মালভূমি দেখো, ধরো পাতের সময়, ঠিক আছে, বা হচ্ছে ভূপৃষ্ঠের কোনো দারণ বা ফাটল বরাবর যখন ম্যাগমা হচ্ছে বেরিয়ে আসে, ঠিক আছে, বেরিয়ে এসে কি ম্যাগমাগুলো বেরিয়ে, তখন তাকে আমরা লাভা বলি। এই লাভাগুলো যখন আস্তে আস্তে বেরিয়ে আসতে থাকে নিঃশব্দে, যখন সঞ্চয় কার্যের ফলে মালভূমির সৃষ্টি হয়, তখন সবসময় মনে রাখবে বিদার অগ্নুদ্গমের মাধ্যমে সৃষ্ট লাভার দ্বারা কিন্তু মালভূমির সৃষ্টি হয়। বিদার অগ্নুদ্গমটা কি, আমরা অগ্নুদ্গমের সময় আমরা কি জানি, প্রচুর পরিমাণে বিস্ফোরণ হয়, হ্যাঁ, হচ্ছে প্রচণ্ড সশব্দে আওয়াজ হয়, মানে ফেটে যাওয়ার মতো, বোম ব্লাস্টিংয়ের মতো আওয়াজ হয়, ঠিক আছে। সেখান থেকে প্রচুর ধোঁয়া, লাভা, ম্যাগমা বেরিয়ে আসে প্রচণ্ড সশব্দে। কিন্তু বিদার অগ্নুদ্গম হচ্ছে যে আগ্নেয়গিরির মুখ থেকে লাভা নিঃশব্দে বেরিয়ে আসে, তখন সেটাকে বলা হয় কোনো হচ্ছে বিস্ফোরণ ছাড়া, এমনি হচ্ছে নিঃশব্দে বেরিয়ে আসে, তখন তাকে বিদার অগ্নুদ্গম বলা হয়ে থাকে। আর অগ্নুদ্গম যেহেতু তরল হয়, সেই লাভাগুলো যেহেতু তরল হয়, সেই লাভাগুলো আগ্নেয়গিরির মুখ থেকে কিন্তু আস্তে আস্তে করে বেরিয়ে আসতে থাকে, আর বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু সেগুলো কিন্তু ছড়িয়ে পড়ে। এইভাবে হচ্ছে লাভাগুলো দীর্ঘদিন ধরে বেরিয়ে আস্তে 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 জমতে জমতে কিন্তু যে মালভূমি গঠিত হয় তাকে সঞ্চয়জাত মালভূমি বলে, বা সঞ্চয়জাত মালভূমিকেই বলে হচ্ছে লাভা মালভূমি, ঠিক আছে। আচ্ছা, এটা গেল হচ্ছে মালভূমি কাকে বলে আর মালভূমির সৃষ্টির কারণ। তোমাদের হচ্ছে আমি পরের ভিডিওতে ভূ আলোড়নের ফলে গঠিত মালভূমির মধ্যে কি কি পড়ছে, ক্ষয়কার্যের ফলে গঠিত মালভূমির মধ্যে কি কি পড়ছে, সেই মালভূমিগুলো কীভাবে গঠিত হচ্ছে, আর সঞ্চয় হচ্ছে কার্যের ফলে সৃষ্ট মালভূমি বা লাভা মালভূমি কীভাবে গঠিত হচ্ছে, সেটা আমি তোমাদের পরের ভিডিওতে বলে দেবো। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই জন্য হচ্ছে যদি না বুঝতে পারো আরেকবার দেখে নিও, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। আর পরের ভিডিওতে আমি হচ্ছে বাকি মালভূমি থেকে যা যা কোশ্চেন আছে সব দিয়ে দেবো। এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরের ভিডিওগুলো তোমরা তাড়াতাড়ি পেতে পারো।